আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার। এদিকে দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। জানাবো সাবেক মন্ত্রী মায়ের বাড়িতে আগুন, যা বলল বিএনপি। এবং সর্বশেষ জানাবো আপনাদের উপর সন্দেহ আসতে শুরু করেছে, বললেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বকেয়া বেতনের দাবিতে ৪ দিন ধরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বিষয়টি নিশ্চিত করে শ্রম সচিব AHM শফিকুজ্জামান এক বার্তায় জানান, বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য গত মাসের বেতন পরিশোধ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ পরিশ্রমদের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান ও আশুলিয়া চন্দ্র এলাকায় সব কারখানা উৎপাদন স্বাভাবিক রাখতে অনুরোধ জানান সচিব। জানতে চাইলে বেক্সিমকো গ্রুপের পরিচালক অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স ওসমান কায়সার চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রম মন্ত্রণালয় 10 কোটি ও অর্থ বিভাগ 50 কোটি টাকা ঋণ হিসেবে দেবে। ঋণ পেতে কিছু প্রক্রিয়া রয়েছে, তার জন্য 1-2 দিন সময় লাগবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্রমিকদের বেতন দিতে 80 কোটি টাকা লাগবে, বাকি 200 কোটি টাকা আমরা নিজেরা ব্যবস্থা করব। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 24টি কারখানায় কাজ করেন প্রায় 40,000 শ্রমিক। তবে ঋণ খেলাপি হওয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর কাঁচামাল আমদানি করতে পারছে না বেক্সিমকোর কোম্পানিগুলো। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি মাসে গড়ে $3 কোটি তৈরি পোশাক রপ্তানি করে বেক্সিমকো। এ বিষয়ে ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানি করতে না পারে শ্রমিকদের এক রকম বসিয়ে বেতন দিতে হচ্ছে। তাতে গত 3 মাসে বেতন ভাতা বাবদ 350 কোটি টাকা লোকসান হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, তাতে কারখানা বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। তবে সরকার কারখানা খোলা রাখতে বলেছে, অথচ কাঁচামাল আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কারখানা চলতে দিলে ধীরে ধীরে ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। ওসমান কায়সার চৌধুরী আরও বলেন, বিদেশি ক্রেতাদের আমরা আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। শ্রমিকদের ব্যস্ত রাখতে সাবকন্ট্রাক্টে কিছু কাজ এনেছিলাম, তবে কয়েকদিন পর শ্রমিকদের বিক্ষোভের কারণে সেগুলো করা সম্ভব হচ্ছে না। দ্রব্যমূল্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে দ্রব্যমূল্য কমানোকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ টাস্ক ফোর্স গঠন করে জোরদার করেছে নজরদারি তদারকি ব্যবস্থা। এর পাশাপাশি আমদানি পর্যায়ে নিত্যপণ্যের শুল্ক কমানো সহ নানা পদক্ষেপও নিয়েছে। তদরূপে কোনো কোনো বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝটিকা অভিযানও পরিচালনা করছে। মোট কথা, বাজারে দুঃসহ অবস্থা থেকে ক্রেতা ভোক্তাকে স্বস্তি দিতে যত রকম উদ্যোগ নেওয়া যায় তার সবই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ধরনের উদ্যোগের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে, এমনটি আশা করা যায় নিঃসন্দেহে। অতীতে দেখা গেছে, পণ্যের দাম বৃদ্ধি যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন পণ্যের উপর শুল্ক কর কমানো, খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার। বাজার নিয়ন্ত্রণে এর সবগুলো পন্থা প্রয়োগ করছে নতুন সরকার। তবুও দাম বাড়ছে। সেপ্টেম্বর শুরুতেই অতি প্রয়োজনীয় 3 পণ্য আলু, পেঁয়াজ এবং ডিম আমদানির উপর সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত কিছুদিন আগেও নাগালের বাইরে থাকা ডিমের দাম এখন স্বস্তিদায়ক পরিস্থিতিতে ফিরেছে। অক্টোবরে গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কথা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই সময় দেশের মূল্যস্ফীতি বেড়ে 10.87% হয়েছে, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 12.66%, যা জুলাইয়ে ছিল 10.40%। অর্থাৎ গত বছর অক্টোবরের যে খাদ্যপণ্যের মূল্য ছিল 100 টাকা, এবার অক্টোবরে তা ভোক্তাদের ক্রয় করতে হয়েছে 112 টাকা 66 পয়সা। এই খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির ক্ষেত্রে বেশি প্রভাব রেখেছে চাল, সবজি, ডিম, আলু, মুরগি ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীদের হীন প্রচেষ্টা এবং সরবরাহ সংকটের কারণও দাম বৃদ্ধির আরেক কারণ। এসব হিসাব নিকাশ বলছে, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তবে শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবলেই চলবে না। পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখন থেকে অগ্রাধিকার দিতে হবে সরকারকে। কারণ সাধারণ সময়ে কিছু পণ্যের যে চাহিদা থাকে রমজানে সেটা দ্বিগুণ হয়ে যায়। বেশ কিছু পণ্যের দ্বিগুণের বেশি চাহিদা থাকে, যেমন সারা বছরে খেজুরের যে চাহিদা থাকে তার অর্ধেকটাই লাগে রমজানে। আবার ডাল, তেল, চিনি ও ছোলার চাহিদা বর্তমান যে রমজানে অনেক বেশি থাকে। রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় এসব অনেক পণ্যের এলসি খুলে আমদানি করতে বেশ সময় লেগে যায়। ক্ষেত্র বিশেষ কয়েক মাসও লাগে সরকারের কথাবার্তাতে। মনে হচ্ছে তারা এই বিষয়টিকে এখন থেকেই গুরুত্ব দিতে বিবেচনা করছেন। অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্তি উপলক্ষে বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক পুঁজিবাদ ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যার সমাধান করতে হলে স্বল্পমেয়াদীর পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া সরকারকে আরও গুরুত্ব দিতে হবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। শিল্পের কাঁচামাল আমদানি পথ সচল রাখতে হবে, আয় বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশ কিভাবে তাদের বাজার নিয়ন্ত্রণ করছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মোকাবেলা করছে তা থেকেও শিক্ষা নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এর পাশাপাশি সিন্ডিকেট দমনে আরও কঠোর হতে হবে, প্রয়োজনীয় আইনের শক্ত প্রয়োগ ঘটাতে হবে। সিন্ডিকেটের দমনে ২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। এর পাশাপাশি ২০১৮ সালে প্রণীত হয় কৃষি বিপণন আইন ২০১৮। দুর্ভাগ্যের বিষয়, এই আইনগুলোর কোনো প্রয়োগ নেই। যেমন মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্যের সর্বনিম্ন যৌক্তিক মূল্য নির্ধারণ করে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। তবে এদের মূল্য নির্ধারণ করার ক্ষমতা থাকলেও কেউ যদি না মানে তবে তাদের কোনো ধরনের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। কেবল কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী কেবল অভিযোগ দায়ের করতে পারেন এই সংস্থাটির কর্মকর্তারা। তখন দ্বারস্থ হতে হয় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। কিন্তু আমাদের বর্তমান বিচারিক ব্যবস্থায় এই প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। তাছাড়া যেসব পণ্য দেশে উৎপাদিত হয় ভরা মৌসুমে সেসব পণ্যের বাজারেও তৈরি করা হয় অস্থিরতা। যেমন আমাদের দেশে চালের ঘাটতি নেই, চাহিদার চেয়ে অন্যান্যের উৎপাদন বেশি, ফলে ইচ্ছা করলে আমরা কিছু চাল রপ্তানিও করতে পারি। অথচ গত কয়েক বছর ধরে চালের দাম বেড়েই চলেছে। সরকার নানা কৌশল অবলম্বন করলেও মূল্য বৃদ্ধি রোধ করতে পারেন। সম্প্রতি তো আরো বেড়েছে। এর কারণ হচ্ছে মিল মালিকরা বেশি দামে ধান কেনার অজুহাত উপস্থাপন করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। কিন্তু বেশি দামে চাল বিক্রির পরও তারা কৃষককে ধানের ন্যায্য মূল্য দিচ্ছেন না। অর্থাৎ মূল্য কোথায় বাড়ছে এবং কারা এসব নিয়ন্ত্রণ করছে সেই জায়গাগুলো কিন্তু অজানা নয়। এই জায়গাগুলোতে এখনই হাত দিতে হবে। তাই দ্রব্যমূল্যে লাগামহীন ঘোড়াকে বাগে আনতে আমদানি করা পণ্যের সিন্ডিকেট শুরুতেই ভাঙতে হবে। ভাঙতে হবে দেশে উৎপাদিত পণ্যের সিন্ডিকেটও। আর এজন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ভোক্তা অধিদপ্তর ছাড়া বাজারে তদারকির সাথে যুক্ত বেশিরভাগ সংস্থাই মাঠে মূলত অকার্যকর। এই সংস্থাগুলোর কাজে গতি বাড়াতে হবে। সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন, যা বলল বিএনপি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বায়ার চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর বাড়িতে গত শনিবার রাতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়িতে গত শনিবার রাতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় মোহাম্মদ শিপন মিয়া বাদী হয়ে ৪১ জনকে আসামি করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৬ জন আসামিকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে মোহনপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলনে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার ১৬ নভেম্বর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অগ্নিসংযোগ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নেই। আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি না হয়। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।